হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এসএসসি জিডি 2024-এর যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ করছিলাম, তো আজকে আমরা সলভ করব যে 22শে ফেব্রুয়ারি 2024-এ যে শিফট 4-এ যে এক্সামটা হয়েছিল, সেই এক্সামটার আমরা ম্যাথ সলভ করব। ঠিক আছে, যে আপকামিং যে জিডি পরীক্ষা আসছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। আর আগের যে ক্লাসগুলো করানো হয়েছে, এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো, যারা দেখোনি প্লেলিস্ট করা আছে, সেখান থেকে তোমরা একবার দেখে নেবে। চলো আজকের ক্লাসটা শুরু করি। ফার্স্ট কোশ্চেন, একটি স্মুদি রেসিপিতে ফল ও দইয়ের অনুপাত 5:2, আবার দই আর মধুর অনুপাত 3:1 হলে ওই রেসিপিতে ফল আর মধুর অনুপাত কত? তাহলে ফ্রুট আর দইয়ের যে রেশিও সেটা হচ্ছে কত? 5:2 বলা আছে। ঠিক আছে, আবার দই আর এদিকে আবার মধুর রেশিও কত বলা আছে? দই আর হানি, অর্থাৎ এইচ ধরে নাও, হানি মধু, সেটার রেশিও বলা আছে কত? 3:1 বলা আছে। এবার এখান থেকে অনুপাত কি করে বের করে? অনুপাত বের করার অনেক রকম ট্রিক আছে। এখানে 2 আছে, এখানে 2 বসিয়ে দাও। এখানে 3 আছে, এর আগে 3 মানে ফাঁকা ঘরগুলো, অর্থাৎ এখানে ফাঁকা আছে, আগের সংখ্যাটা বসিয়ে দাও। এখানে ফাঁকা আছে, তার পরের সংখ্যাটা বসিয়ে দাও। তাহলে এখানে গুণ করে দাও, 3 5 15, এদিকে 3 2 6, এদিকে 2 একে 2। তাহলে প্রথমটা হচ্ছে ফ্রুট, তারপরেরটা দই, তারপরেরটা হচ্ছে হানি। এখানে বলা আছে ফল আর হানি। ফল হচ্ছে 15 আর হানি হচ্ছে 2, অর্থাৎ 15:2 হয়ে যাবে সঠিক অ্যান্সার। একজন ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থরাশি 24% সরল সুদের হারে দেন। 5 বছরের সুদের পরিমাণ তার ধার দেওয়া অর্থরাশির চেয়ে 1200 টাকা বেশি হয়, তবে ধার দেওয়ার অর্থরাশিটির পরিমাণ কত? কি বলা আছে দেখো, যে 5 বছরের সুদের যে পরিমাণটা, ইন্টারেস্টটা কি হবে? ইন্টারেস্টটা তার অর্থরাশির চেয়ে, অর্থরাশি মানে প্রিন্সিপাল, তাহলে প্রিন্সিপাল যদি এক্স হয়, তাহলে এক্সের চেয়ে কি সুদটা কি তার অর্থরাশির চেয়ে 1200 বেশি। তাহলে এখানে এক্স প্লাস 1200, এটা হচ্ছে সুদ। ঠিক আছে, তাহলে এখানে প্রিন্সিপালটা কত চেয়েছে? তাহলে প্রিন্সিপাল হচ্ছে এক্স, তাহলে এক্স ইকুয়াল টু, প্রিন্সিপালের ফর্মুলা কি সরল সুদের, যে প্রিন্সিপাল ইকুয়াল টু 100 ইন্টু ইন্টারেস্ট। ইন্টারেস্ট কত আছে? এক্স প্লাস 1200 আছে ইন্টারেস্ট। ঠিক আছে, নিচে রেট ইন্টু টাইম, রেট কত বলা আছে? 24% রেট বলা আছে, আর টাইম বলা আছে কত? 5 বছরের টাইম বলা আছে। এবার এটাকে কাটাকুটি করো, দেখো অ্যান্সার আমাদের চলে আসবে 5 20 100। ঠিক আছে, 4 দিয়ে কাটা দাও, 4 5 20, 4 দিয়ে কাটা দাও, 4 6 24। এবার কোনাকুনি গুণ করে 6-এর সাথে এক্স গুণ করলে 6x হবে। এবার এইটার সাথে 5xের সাথে একবার এক্স গুণ করব, 5x হবে। আর এদিকে 5-এর সাথে একবার 12 গুণ করব, তাহলে 5 12 60 হবে। ঠিক আছে, 6000। তাহলে এদিকে 6x আছে, প্লাস 5xটা এদিকে আনলে মাইনাস 5x হয়ে যাবে। আর এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু 6000 আছে। তাহলে 5x থেকে একটা x বাদ দিলে কত হবে? একটা x পড়ে থাকবে, 6x থেকে 5x মাইনাস করলে কত পড়ে থাকবে? x পড়ে থাকবে। আর x এর ভ্যালু কত? x এর ভ্যালু আমরা 6000 পেলাম। প্রিন্সিপালটাকে আমরা x ধরেছিলাম, আর x এর ভ্যালু হচ্ছে 6000। দুটি মৌলিক সংখ্যা x এবং y, যেখানে x কি হবে, মানে y হবে কি এক্সের থেকে বড়, এর লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক 145 হলে 10x মাইনাস y এর মান কত হবে? তাহলে x এবং y দুটি মৌলিক সংখ্যা, এদের লসাগু বলা আছে 145। তো এখানে এই 145টাকে একটু ভাঙো, যদি ভাঙো তাহলে দেখো 5 দুগুণে 10, 5 9 45, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 29, এই দুটোই হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। এদের লসাগু দেখো করো, দুটি মৌলিক সংখ্যার গুণফল সর্বদা লসাগু হয়। দুটি মৌলিক সংখ্যার যদি লসাগু বের করো, ধরো এ আর বি, এর যদি দুটো হচ্ছে মৌলিক সংখ্যা, এদের লসাগু যদি বের করো, তাহলে দুটি মৌলিক সংখ্যার গুণফল সর্বদা লসাগু হয়, এটা মনে রাখবে। তো এবার লসাগুটাকে ভেঙে আমি দুটো মৌলিক সংখ্যা পেয়ে গেলাম। এবার এটা এক্স নেব না, এটা ওয়াই নেব, তো তার মধ্যেও এখানে বলা আছে দেখো, সবসময় কি বলা আছে, যে এক্সটা কি এক্স গ্রেটার দ্যান ওয়াই, মানে কি ওয়াইটা বড় হতে হবে, তাহলে ওয়াইটা এক্সের থেকে বড় হতে হবে। তাহলে এটা যদি ওয়াই হয়, তাহলে ওয়াইটা বড় হবে, এক্সটা হচ্ছে ছোট, তাহলে এক্স সমান 5 আর ওয়াই সমান 29। এবার এখানে মানটা পুট করো, 10x মাইনাস হচ্ছে কি ওয়াই, 10x, এক্সের ভ্যালু কত? 5, তাহলে 5 10 50 মাইনাস ওয়াই কত? 29। তাহলে এদিকে 50 থেকে 29 মাইনাস করলে কত হবে? 21 হয়ে যাবে, এটাই আমাদের হয়ে যাবে সঠিক অ্যান্সার।
একটি বৃত্তের পরিধি ও ব্যাসের মধ্যে পার্থক্য হচ্ছে 12 সেন্টিমিটার, তবে বৃত্তের ক্ষেত্রফল কত? তাহলে একটি বৃত্তের পরিধি হচ্ছে 2πr, বৃত্তের পরিধির ফর্মুলার ব্যাস মানে কি 2r, এখানে ব্যাসের জায়গায় ব্যাসার্ধও থাকতে পারে, ঠিক আছে, ব্যাসার্ধ বলে একটা আর, তাহলে এখানে 2r, এটার পার্থক্য কত বলা আছে? 12 সেন্টিমিটার বলা আছে। তাহলে এদিকে 2r যদি কমন নিয়ে নিই তাহলে ব্র্যাকেটে কী পড়ে থাকবে? পাই পড়ে থাকবে, -1 পড়ে থাকবে, এটা ইকুয়াল টু হচ্ছে 12। এই পাই -1 আমি এই সাইডটাই সলভ করছি। পাই মানে হচ্ছে কি 22/7 মাইনাস হচ্ছে 1, তাহলে এদিকে 7 ওপরে 22 মাইনাস 7 থেকে 7, তাহলে এদিকে কত হচ্ছে 15 বাই হচ্ছে কত 7, ঠিক আছে, 15/7। তাহলে এখানে 2r গণিত হচ্ছে 15/7, এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু হচ্ছে 12। তাহলে 2r এটা ইকুয়াল টু কত হবে? 12। এই 15/7 সমানের এদিকে কী হবে? 7/15 হবে। আর এদিকে 2 আছে, মানে কিছু নেই, মানে ভেবে নাও তলায় 1 আছে, সমানের এদিকে গেলে 1/2 হবে। তাহলে এদিকে এই কাটাকুটি যদি করো, 3 দিয়ে কাটো 3 4 12, 3 দিয়ে কাটো 3 5 15, 2 দিয়ে কাটো 2 2 4, তাহলে ওপরে 14, আর ব্যাসার্ধ সমান কত? ওপরে 14, তলায় হচ্ছে 5, এটা আমরা ব্যাসার্ধ পেলাম। এখানে আমাদের কি চেয়েছে? বৃত্তের ক্ষেত্রফল চেয়েছে, আর বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি? πr², পাই মানে কি 22/7, ঠিক আছে, r², আর মানে কত? 14/5 ইন্টু হচ্ছে কত? 14/5। তাহলে এদিকে 7 2 14, আর কাটাকুটি যাবে কি? আর কাটাকুটি যাবে না। তাহলে এক কাজ করো, এই 25 না, তাহলে এখানে এক কাজ করো, নিচে 4 দিয়ে গুণ করো, ওপরে 4 দিয়ে গুণ করো। এবার গুণটা তোমাদের স্পিডে করতে হবে। কীরকম করে দেখো, এদিকে 4 14 56, 56 দুগুণে কত হচ্ছে? এদিকে হচ্ছে 56 দুগুণে হচ্ছে 112, 6 দুগুণে 12, 5 দুগুণে 10, 112 হলো। এটার সাথে আবার এই 22টাকে গুণ করো, 2 গুণিত 11, ঠিক আছে, তাহলে এদিকে 4 224, এটার সাথে 11 গুণ করলে কত হবে? এদিকে 4 2 6, আর এদিকে হচ্ছে 4 2 24 64, আর তলায় এদিকে 5 5 25, 4 25 100, তাহলে এদিকে তলায় হচ্ছে কত? 100। তাহলে 24 64, তলায় হচ্ছে কত? 100। তাহলে এই তলায় আমি 4 গুণ কেন করলাম? তলায় 0 হয়ে যাবে, এই 25 আছে, 4 গুণ করলাম 100 হয়ে গেল, দুটো 0 হলো, 2 ঘর আগে দশমিক চলে যাবে, নাহলে আবার 25 দিয়ে আমাকে ভাগ করতে হতো। তাহলে 24.64, এটা আমাদের এত বর্গ সেমি হয়ে যাবে সঠিক অ্যান্সার। একটি পণ্যের ওপর আরোপিত কর 17% হ্রাস পেয়েছে, এর ব্যবহারও 17% বৃদ্ধি পেয়েছে, আয়ের শতকরা কী পরিবর্তন হবে? এই অঙ্কটা আমাদের x + y + xy/100 ধরে করলেই অঙ্কটার অ্যান্সার চলে আসবে। প্রথমে 17% হ্রাস পেয়েছে, তাহলে -17 করো, তারপরে 17% আবার বৃদ্ধি পেয়েছে, তাহলে +17 করো, প্লাসে মাইনাসে মাইনাস হবে, তাহলে 17 × 17, তলায় হচ্ছে কত? 100। তাহলে এদিকে আমাদের +17 -17 কাটা যাবে, তাহলে -17 × 17, 17² কত হয়? 289 হবে, তলায় কত? 100। তাহলে এদিকে মাইনাস, নিচে দুটো 0 আছে, ওপরে 2 ঘর আগে দশমিক চলে যাবে, তাহলে 2.89% হয়ে যাবে আমাদের এটার সঠিক অ্যান্সার। মাইনাসে এসেছে মানে হ্রাস হবে। কোশ্চেন 6, যে 2/1/3 2/1 × 3 + 2/3 × 5 এভাবে আছে। তাহলে এখানে আমাদের শর্ট ট্রিক্স আছে, শর্ট ট্রিক্সটা কেন হচ্ছে সেটাও আমরা বলবো। যেখানে 2/1 যেটা গুণিত আছে, সেটাকে এই গুণিতটা কি করে আসছে সেটা আমাদের মাইনাস করে, ঠিক আছে, যে এই 2/3 এটাকে সলভ করো, দেখো 4/3 হবে, এটাকে সলভ করলে কত হবে? 4/3 হবে। এই 4/3, এবার এটার ডিফারেন্স কত? 2, তাহলে এখানে 2 দিয়ে আমাদের ভাগ করে দিতে হবে, অর্থাৎ 2/3, এইভাবে আমাদের প্রতিটা ডিফারেন্স আসছে। তারপরে প্লাস দেখো 2/3 আছে, ঠিক আছে, এখানে 2/5, তাহলে এটা -2/5 হবে। 3 আর 5-এর লসাগু করে যদি তোমরা বের করো, তলায় আবার 2 দিয়ে ভাগ করো, যেহেতু প্রতিটা ডিফারেন্স আছে, তাহলে দেখবে যে এই 2 তলায় 15 এসেছে। একই রকমভাবে এইভাবে আছে, এটা 2/5 আছে, মাইনাস হচ্ছে কত? 2/7 আছে। এইভাবে লাস্ট পর্যন্ত কত আছে? 2/99 আছে, -2/101 আছে, ঠিক আছে, 2/101 আছে।
তাহলে দেখো এখানে প্লাস মাইনাস এইভাবে কাটা যাবে। আমাদের শুধু প্রথমের 2 পড়ে থাকবে, মাইনাস এই শেষের 2/101 এটা পড়ে থাকবে। আর এটাকে আমাদের কি করতে হবে, প্রতিটা দেখো 2 করে ডিফারেন্স, তাই গণিত 1/2 লিখব। 3 করে ডিফারেন্স থাকলে গণিত 1/3 লিখব, এটা মাথায় রাখতে হবে। তাহলে এদিকে ওপরে 101 হচ্ছে, তাহলে এদিকে হচ্ছে কত, 202 মাইনাস 2, মানে 101কে 2 দিয়ে গুণ করলে কত হবে, 202। 202 থেকে আবার 2 মাইনাস করলে কত হবে, 200। তাহলে ওপরে 200 গণিত এদিকে হচ্ছে তলায় 1/2, 2 দিয়ে কাটা দিলেও সেটা হবে 100। তাহলে ওপরে 100 তলায় 101, এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। কোশ্চেন 7, অনিল একটি কাজ 80 দিনে সম্পন্ন করতে পারে। অনিল 30 দিনে মোট কাজের কত শতাংশ সলভ করতে পারবে? কত শতাংশ কিন্তু বলা আছে, ঠিক আছে, কত শতাংশ সলভ করতে পারে। তাহলে এখানে টোটাল কাজটা সে কত দিনে করতে পারে, 80 দিনে তার টোটাল কাজ, তার মধ্যে সে করেছে কত দিন, করেছে হচ্ছে 30 দিন। তাহলে এখানে 30টাকে উপরে লিখব, শতাংশ আনার জন্য 100 দিয়ে গুণ করে দাও, তাহলে অ্যান্সার চলে আসবে। তাহলে কত শতাংশ কাজ করেছে সেটা আমাদের চলে আসবে। 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 4 দিয়ে কাটো, 4 25 100, 3 25 75, 75 তলায় হচ্ছে কত, তলায় হচ্ছে 2, তাহলে 75/2 মানে কত, 37.5%, এটাই আমাদের হয়ে যাবে কি সঠিক অ্যান্সার। একজন ব্যক্তি 6 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাঁটেন, 4 ঘন্টায় একটি নির্দিষ্ট দূরত্ব করেন। যদি তিনি তার গতি বাড়িয়ে 8 কিলোমিটার প্রতি ঘন্টা করেন, তাহলে একই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে এত বেগে সে 4 ঘন্টায় একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। তাহলে দূরত্বর ফর্মুলা কি, যে দূরত্বের ফর্মুলা হচ্ছে স্পিড ইনটু টাইম, ঠিক আছে। তাহলে স্পিড কত আছে, 6 কিলোমিটার প্রতি ঘন্টা, টাইম হচ্ছে 4 ঘন্টা, তাহলে 4 6 24 কিলোমিটার কিন্তু সে চলে গেছে। এবার তার গতি বাড়িয়ে সে 8 কিলোমিটার প্রতি ঘন্টা গতি করে দিলেন, তাহলে গতি কত, 8 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ। কিন্তু একই দূরত্ব মানে কত, এই 24 কিলোমিটারটাই সে যাবে, তার কত সময় লাগবে? তাহলে টাইম ইকুয়াল টু কি, টাইম ইকুয়াল টু হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্ব অর্থাৎ 24 কিলোমিটার যাবে, আর এই গতিবেগে অর্থাৎ 8 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, তাহলে 3 8 24, ঠিক আছে, 3 ঘন্টা তার সময় লাগবে। 11 জন পুরুষের একটি দলের গড় বয়স এত বছর, 2 জন পুরুষ দলত্যাগ করায় গড় বয়স 1 বছর বৃদ্ধি পায়, তবে দল ছেড়ে যাওয়া 2 জন পুরুষের গড় বয়স কত? তাহলে 11 জন পুরুষের একটি দলের গড় বয়স হচ্ছে 53, তাহলে মোট বয়স কত হবে? তাহলে 53 গণিত হচ্ছে 11, তাহলে এদিকে 3 5 3 8 583। এবার 2 জন পুরুষ দল ত্যাগ করে নিয়েছে, তাহলে এখানে 11 জন ছিল, তাহলে 2 জন পুরুষ দল ত্যাগ করে নিয়েছে মানে কতজন হলো, 9 জন হলো। এবার তার গড় বয়স কী হলো, 1 বৃদ্ধি পেল, প্রথমে 53 ছিল, এখন হলো কত, 54। তাহলে মোট বয়সটা বের করো, তাহলে মোট বয়স হবে 4 9 36, 6 হাতে থাকলো 3 5 9 45, 3 48, 486। তাহলে 2 জন যে বেরিয়ে গেল, প্রথমে 11 জন ছিল, মোট বয়স ছিল কত, 583 বছর। যখন 2 জন চলে গেল, তখন এই যে মোট বয়স কত হলো, 486। তাহলে 2 জন যে চলে গেল তাদের বয়সটা কত ছিল? তাহলে 583 থেকে 486 এটা মাইনাস করতে হবে, 4 3 7 আর একে 9 9 18 অর্থাৎ 97, ঠিক আছে, 97 ছিল। যে 2 জন যে দল ছেড়েছে তাদের বয়স ছিল কত, 97 বছর। কিন্তু আমাদের 2 জন পুরুষের গড় বয়স চেয়েছে, গড় বের করতে গেলে কী করতে হয়, সামকে নাম্বার দিয়ে ভাগ করতে হয়। তাহলে টোটাল বয়সটা ছিল 97 বছর, আর কতজন ছিল, 2 জন। এটাকে ভাগ করলে কত হবে, 4 দুগুণে 8, 1 8 দুগুণে 16, দশমিক নিয়ে 0 অর্থাৎ 5 দুগুণে 10, 48.5 বছর হয়ে যাবে গড় বয়স। যদি 2 বছরের জন্য একটি মূলধনের ওপর প্রাপ্ত চক্রবৃদ্ধি সুদ এত টাকা, তবে বার্ষিক সুদের হার 15% হয়, তাহলে মূলধনটি কত? তাহলে এখানে কত রেট বলা আছে, 15% রেট। 15% কথাটার অর্থ হচ্ছে 3/20, ঠিক আছে। তাহলে 20 টাকা যদি তার প্রিন্সিপাল হয়, 3 টাকা সুদ যুক্ত হয়ে অ্যামাউন্টটা হবে কত, 23 টাকা। তাহলে এরকম কত বছর বলা আছে, 2 বছর বলা আছে, তাহলে 2 বার গুণ করব। তাহলে প্রিন্সিপাল হচ্ছে 400 টাকা, আর সুদ আসল কত হচ্ছে, 6 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 526 টাকা,
ঠিক আছে। তাহলে ইন্টারেস্ট কত হচ্ছে চক্রবৃদ্ধি সুদ 400 টাকা, প্রিন্সিপাল সেটা হয়ে যাচ্ছে সুদ আসল মিলে 526 টাকা, তাহলে এখানে ইন্টারেস্ট হচ্ছে 126 টাকা। কিন্তু এখানে ইন্টারেস্ট বলা আছে 967.50, তাহলে এটার ভ্যালুই হচ্ছে 96750। এবার দশমিকের পর দুটো সংখ্যা ছিল, তাহলে একের পর দুটো শূন্য আমরা ইউজ করব দশমিকটাকে উঠাতে, তাহলে এই শূন্য তো কাটা যাবে। তাহলে 1 ইউনিটের ভ্যালুটা কত হবে? তাহলে 1 ইউনিটের ভ্যালু হবে 9675 9675 বাই কত? বাই হচ্ছে 10 গণিত এদিকে কত হচ্ছে 126, ও সরি এটা 29 হবে, এই 3 3 9 হবে 129, তাহলে এখানে তলায় হবে কত? 129 হবে। এটা দিয়ে যদি তোমরা কাটাকুটি করো দেখবে 75 হচ্ছে, 5 দিয়ে কাটা দিলে 5 15 75, 5 দিয়ে কাটা দিলে 2, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 15/2। আমাদের প্রিন্সিপালটা চেয়েছে, প্রিন্সিপাল হচ্ছে 400 ইউনিট, তাহলে 400 ইউনিটের ভ্যালু কত হবে? 1 ইউনিটের ভ্যালু 15/2, তাহলে 400 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 400 গণিত হচ্ছে কত? 15/2, 2 দিয়ে কাটো 200, 15 দুগুণে 30, 30 দুটো শূন্য, অর্থাৎ 3000 টাকা হয়ে যাবে কি প্রিন্সিপাল। পি কিউ আর এর অনুপাত 6:5:9, এদের যোগফল 400 হলে পি এবং কিউ এর পার্থক্য কত? তাহলে 3 জন আছে, পি কিউ আর, এদের অনুপাত বলা আছে, তাহলে একটাকে 6x ধরলাম, একটাকে 5x ধরলাম, আর একটাকে 9x ধরলাম। এদের যোগফল বলা আছে 400, আর এখানে যোগফল কত? 5 আর 6 11, আর 9 হচ্ছে 20x, টোটাল যোগ করে কত পেলাম আমরা? 20x পেলাম। ঠিক আছে, টোটাল 20x পেলাম, কিন্তু ওখানে 400 বলা আছে, তাহলে 20x এর ভ্যালুই কত? 400, তাহলে x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে 20, 20 দিয়ে এটা কাটা দিলে হবে 20, তাহলে x এর ভ্যালু যখন 20 পেলাম তখন p এবং r এর পার্থক্য, তাহলে p আর r এর পার্থক্য কত? এখানে 6x আর 9x এর পার্থক্য হচ্ছে 3x, তাহলে এখানে 3x এর ভ্যালু কত? তাহলে 3 ইন্টু x, x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে 20, তাহলে 3 ইন্টু 20 সমান হচ্ছে 60, অপশান 2 হয়ে যাবে এটা আমাদের সঠিক অ্যান্সার। প্রথম 17টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত? তাহলে এই প্রথম 17টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড়, স্বাভাবিক সংখ্যার বর্গের যে ফর্মুলা সেটা হচ্ছে যে n ব্র্যাকেটে n+1 ব্র্যাকেটে 2n + 1 বাই হচ্ছে 6n, এটা হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যার বর্গের গড়। এগুলোর ফর্মুলা মনে রাখতে হবে, না হলে ওই যে 1 এর স্কোয়ার 2 এর স্কোয়ার 3 এর স্কোয়ার করে তুমি 17 এর স্কোয়ার পর্যন্ত করবে, তারপর আবার যোগ করে 17 দিয়ে ভাগ করবে, অনেকটা হবে, এগুলো সরাসরি মুখস্থ করতে হবে। n মানে হচ্ছে কি 17, এদিকে 17 + 1 কত? 18, আর এদিকে কত হচ্ছে 17 দুগুণে 34, আর 1 যোগ করলে কত হবে? 35, তলায় হচ্ছে কত? 6n, 6 ইন্টু n এর ভ্যালু হচ্ছে 17। তাহলে এটাকে যদি কাটাকুটি করি দেখো, এই 17 কাটা যাবে, 6 দিয়ে কাটা দিলে 3 6 18, ঠিক আছে, 3 দিয়ে আবার এটাকে কাটা দিলে 3 5 15, 9 1 10, 105, এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। নিম্নলিখিত কোন সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য? তাহলে 9 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? যে পুরো এই অঙ্কদ্বয়গুলো, এই অঙ্কদ্বয়ের যোগফল যদি 9 দ্বারা ভাগ যায় তবে পুরো সংখ্যাটা 9 দ্বারা ভাগ যাবে। তো প্রথম অপশানে দেখো 4 1 5, 5 3 8, 1 9, এই অঙ্কদ্বয় যোগ করে আমাদের কিন্তু 9 এলো, তাহলে এই 9 সংখ্যাটা কিন্তু 9 দ্বারা ভাগ যায়, তবে প্রথম অপশানেই পেয়ে গেলাম আমরা কি 9 দ্বারা ভাগ যাবে। এই অপশানটা তুমি যদি টেস্ট করো দেখো 4 4 8, 2 10 11, সেটা 9 দ্বারা ভাগ যাবে না। এইভাবে এই তিনটে সংখ্যাই আমাদের ভাগ যাবে না। একটি পণ্যের ক্রয় মূল্য 360 টাকা, লাভ 8% হলে লাভের পরিমাণ কত? তাহলে এই 8%, এই 8% থেকে তোমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করতে পারবে। 8% মানে কত? 8/100 বা 4 দিয়ে কাটা দিলে 2/25। নিচেরটা সবসময় কি হয়? ক্রয় মূল্য হয়, যে ক্রয় মূল্য হচ্ছে 25 টাকা, 2 টাকা লাভ। এখানে আমাদের বিক্রয় মূল্য চাইনি, কিন্তু আমরা আর বিক্রয় মূল্য বের করব না। আর বিক্রয় মূল্য বের করলে কি করতাম? যে 25 টাকায় কিনে 2 টাকা লাভ করেছে মানে 27 টাকায় বিক্রি করেছে, ঠিক আছে। তো এখানে আমাদের যেহেতু বিক্রয় মূল্য চাইনি আমরা লিখব না। প্রফিট কত? প্রফিট ওপরেরটা সবসময় প্রফিট বললে প্রফিট, লস বললে লস, ঠিক আছে। তো এখানে প্রফিট বলা আছে 2। এখানে ক্রয় মূল্য কত বলা আছে? 360, কিন্তু এখানে বলা পেলাম আমরা 25। তাহলে 25 ইউনিটের ভ্যালু কত? 25 ইউনিটের ভ্যালুই হচ্ছে 360। 1 ইউনিটের ভ্যালু কত? তাহলে ওপরে 360, তলায় হচ্ছে কত? 25,
ঠিক আছে। 5 দিয়ে কাটো, 5 5 25, 5 দিয়ে কাটো, 5 7 35, 5 2 10, 72/5। তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 72/5। তাহলে প্রফিটটা বের করো 2 ইউনিটের ভ্যালু। তাহলে এখানে ওপরে 72, তলায় 5, এটাকে কাটাকুটি করলে অ্যান্সার চলে আসবে। তো এক কাজ করো, এখানে 2 দিয়ে গুণ করো, এটাকে 2 দিয়ে গুণ করো। তাহলে এদিকে ওপরে হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 4 7 28, 288, তলা এদিকে কত 10। তাহলে নিচে একটা শূন্য, ওপরে এক ঘর, আগে দশমিক চলে যাবে। তাহলে 28.8 এত %, এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার, লাভের পরিমাণ। 2 অঙ্কের এমন কতগুলি সংখ্যা আছে যেগুলি 8 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। তাহলে এখানে 2 অঙ্কের এমন সংখ্যা দেখো, প্রথমে এই 1 থেকে 99 পর্যন্ত এগুলো হচ্ছে 2 অঙ্কের সংখ্যা। এটাকে তুমি যদি 8 দ্বারা ভাগ করো তাহলে 8 12 96। তাহলে এখানে দেখো 96, এই ভাগশেষ নিয়ে আমরা কোনো কাজ করব না, যেটা ভাগফল সেটাই হবে আমাদের অ্যান্সার। কিন্তু এখানে 12 হবে না, এটা আমাদের 11 হবে। কেন হবে দেখো, এটা আমাদের 11 হবে, এই 1 মাইনাস করতে হবে। কেন 1 মাইনাস করতে হবে সেটাও বলছি, যে এই 1 কেন মাইনাস করতে হবে, দেখো তুমি 1 থেকে ধরেছো, তাহলে 1 থেকে 9 পর্যন্ত একটা 8 পাবে। সেই 8 তো 8 দ্বারা বিভাজ্য, তো 8 এটা হচ্ছে 1 অঙ্কের। তাহলে এই একটা 8 কিন্তু বাদ যাবে। তারপরে 16, তারপরে ওটা হবে 2 অঙ্কের, ঠিক আছে। তার এই প্রথমের একটা 8 বাদ যাবে, তার জন্য আমরা 1 মাইনাস করব। এটার যদি আরও বেশি লজিক বুঝতে চাও তাহলে দেখো, প্রথমে 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, এইভাবে আমাদের 8 10 80 পর্যন্ত তো যাবেই, ঠিক আছে। মানে এইভাবে 1 2 3 এইভাবে দেখবে 80 পর্যন্ত, অর্থাৎ 10 পর্যন্ত যাবে, মানে 10টা তুমি পাবেই। তাহলে 8 11 88, 8 12 96। তাহলে এদিকে 11টা সংখ্যা, এদিকে 12টা সংখ্যা, ঠিক আছে। এবার এই 8, এই সংখ্যাটা কি বলতো, এটা আমাদের চেয়েছে 2 অঙ্কের। এই 8 এটা হচ্ছে আমাদের 1 অঙ্কের সংখ্যা, তার জন্য আমরা এই 8 থেকে ধরবো না। এই 16 24 এইভাবে দেখবে, এই 2 3, এবার এখানে আমাদের 1 থেকে ধরতে হবে, 1 2 3 দেখবে, এবার এখানে লাস্ট 11 পর্যন্ত পৌঁছাবে, ঠিক আছে। অপশান 11 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এ একটি কাজ 28 দিনে সম্পূর্ণ করতে পারে। এর থেকে বি এর থেকে বি 68% বেশি দক্ষ। একই কাজ সম্পন্ন করতে বি এর কত দিন লাগবে? এ একটা কাজ কতদিন সময় লাগে? 28 দিন। এবার এর থেকে বলা আছে, যার থেকে বলা থাকবে সেটাকে 100 ধরবো। তাহলে বি 168% বেশি, মানে 168 ইউনিট কাজ করতে পারে। 4 দিয়ে কাটা দাও, 4 25 সঙ্গে 100, 4 দিয়ে কাটা দাও, 4 4 16, 4 2 8 42। এবার এখানে এর দিন বলা আছে, দিনের সাথে এফিসিয়েন্সি গুণ করলে আমরা টোটাল ওয়ার্কটা পেয়ে যাব। তাহলে টোটাল ওয়ার্ক কত হবে দেখো, এর বলা আছে তাই আমরা এর সাথে গুণ করতাম। যদি এ আর বি দুজন বলা থাকতো তাহলে এখানে এই দুজনের এফিসিয়েন্সির সাথে গুণ করতাম, ঠিক আছে। তাহলে এখানে একজনের বলা আছে এর, সুতরাং আমরা এর গুণ করব, এটা পেয়ে গেলাম টোটাল ওয়ার্ক। এবার বলা আছে একই কাজ সম্পন্ন করতে বি এর কত দিন সময় লাগবে? বি এর এফিসিয়েন্সি কত? 42 ইউনিট। তাহলে এই 42 দিয়ে ভাগ করো, টোটাল ওয়ার্ককে এই এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলে এই আমরা সময়টা পেয়ে যাব। তাহলে এদিকে যদি কত, 6 দিয়ে 4 7 দিয়ে 4 7 28, 7 দিয়ে 6 7 42, 2 দিয়ে 2 দিয়ে হবে 3। তাহলে ওপরে 25 দুগুণে 50, তলায় হচ্ছে 3। এত দিন সময় লাগবে। একটি ব্যাগের বিক্রয় মূল্য 1056 টাকা, ঠিক আছে। বিক্রয় মূল্য বলা আছে, লাভের শতকরা হার 20%। বিক্রয় মূল্য যদি 800 টাকা হয় তবে ক্ষতির হার কত? তাহলে এখানে বিক্রয় মূল্য বলা আছে, লাভের হার বলা আছে, এখান থেকে ক্রয় মূল্যটা বের করতে পারবো। যদি ক্রয় মূল্য 100 টাকা ধরি তাহলে 100 টাকার 20% লাভ, মানে বিক্রয় মূল্য কত? সে বিক্রি করেছে নিশ্চয়ই 120 টাকায়, কিন্তু এখানে বিক্রয় মূল্য বলা আছে 1056 টাকা। তাহলে এই 120 ইউনিটের ভ্যালু হচ্ছে 1056 টাকা। 1 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 1056 তলায় হচ্ছে কত? 120। তাহলে এখানে আমাদের ক্রয় মূল্য 100 আছে, তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে উপরে হচ্ছে 1056, তলায় হচ্ছে কত? 120, গণিত কত? 100। তাহলে এদিকে একটা শূন্য, এদিকে একটা শূন্য কাটা গেল। 8 12 96, 9 12 100 বেশি হয়ে যাচ্ছে, 8 12 96, 4 5 9, আর এদিকে 6, 8 12 96। তাহলে 88 × 10 অর্থাৎ 880 টাকা। তাহলে এখানে ক্রয় মূল্য পেয়ে গেলাম কত? 880 টাকা, এটা পেয়ে গেলাম আমরা ক্রয় মূল্য।
এবার এই কিনেছি 880 টাকা। এবার যদি বলছে যদি বিক্রয় মূল্য 800 টাকা হয়, এটা হচ্ছে আমাদের সিপি। এবার এসপি যদি আমাদের কত বলা আছে, যদি 800 টাকা করি তাহলে আমাদের ক্ষতি কত টাকা হবে। তাহলে 880 টাকায় কিনে 800 টাকায় বিক্রি করছি, মানে লস কত টাকা হচ্ছে, তাহলে লস নিশ্চয়ই 80 টাকা হচ্ছে। কত টাকার মধ্যে, এই ক্রয় মূল্যর মধ্যে, তাহলে 880 টাকা তলায় ইন্টু 100, 0 কাটা গেল, 8 11 88, তাহলে 9 11 99 ভাগশেষ 1, ওপরে 1 তলায় 11, এত % কিন্তু লস। ও পূর্ণতে আছে, তাহলে 9 দিয়ে তো একটাই অপশানে আছে। কোশ্চেন 18, এই অঙ্কটা যদি শেষে তোমরা টাইম পাও তবেই এই অঙ্ক করবে, না হলে অঙ্ক কিন্তু করবে না। ঠিক আছে, এই অঙ্ক কিন্তু অনেকটাই ক্যালকুলেটিভ, অনেকটা মানে অনেকটাই। যদি শেষে যদি 3 থেকে 4 মিনিট টাইম থাকে তবেই এই অঙ্ক করবে, মানে পুরো কমপ্লিট, মানে পুরো যখন এক্সাম কমপ্লিট হয়ে যাবে, জিকে, জিআই, ম্যাথ, হিন্দি, তারপরে শেষে যখন টাইম থাকবে তবেই এই অঙ্ক করবে, না হলে এই অঙ্ক করতে যাবে না। তাহলে 84 দশমিকের পর দুটো সংখ্যা আছে, তাহলে নিচে 1-এর পর দুটো 0, এর মানে হচ্ছে গুণ চিহ্ন। 66 67 দশমিকের জন্য দুটো 0 আর পার্সেন্টেজ উঠে তলায় আবার 100 হলো গণিত। 7.14, তাহলে দশমিক উঠে 100 আর এবার শতাংশ বলা আছে তার জন্য 100। তাহলে এবার এটা সমান কত হবে, তাহলে এটা এবার এটার কোনো ক্যালকুলেটিভ নেই। তুমি যদি 4 দিয়ে এটা কেটে দাও, এখানে 4 দিয়ে এটা যদি কেটে 25 করো, এই 25টা আর কোনো সংখ্যা দ্বারা কিন্তু কাটবে না। ঠিক আছে, এই 25টা কিন্তু আর কোনো সংখ্যা দ্বারা কাটবে না। আবার 25 দিয়ে তোমাকে ভাগ করতে হবে। এক কাজ করবে, প্রথমে এই 3টেকে গুণ করবে, গুণ করে যত হবে এই 2 2 4 5 6 7 8 10 ঘর আগে, মানে 10 ঘর পর্যন্ত তো তোমার গুণ হবেই। ঠিক আছে, তাহলে 10 ঘর আগে তুমি কিন্তু মানে দশমিক তোমাকে আনতে হবে। ঠিক আছে, এইভাবে অ্যান্সার হবে। এই অঙ্কটা ছেড়ে দেওয়াই ভালো, পরীক্ষা হলে স্কিপ করে যাওয়াই ভালো। যদি একটি পণ্যের বিক্রয় মূল্য 2400 এবং মুদ্রিত মূল্য 3000 হয়, ছাড়ের শতকরা হার কত? মুদ্রিত মূল্য মানে হচ্ছে মার্কেট প্রাইস। ঠিক আছে, 3000 টাকা লেখা আছে, বিক্রি করেছে 2400 টাকায়, 2400 টাকায়। 3000 টাকায় লেখা আছে, বিক্রি করেছে 2400 টাকা, তাহলে ছাড় কত টাকা দিয়েছে? সে নিশ্চয়ই 600 টাকা ছাড় দিয়েছে। এবার এই শতকরা ছাড় চেয়েছে, কত টাকার মধ্যে ছাড়টা দিয়েছে? 3000 টাকার মধ্যে। আর তাছাড়া ছাড়ের ফর্মুলা, যে ডিসকাউন্টের ফর্মুলা, উপরে ডিসকাউন্ট, তলায় মার্কেট প্রাইস, কারণ লেখা যে দামটা থাকে তার উপরেই সবসময় ছাড় দেওয়া হয়। তাহলে তলায় হচ্ছে 3000 ইন্টু হচ্ছে 100, দুটো 0 কাটা গেল, 6 5 30, 5 দিয়ে 5 20, 100 সমান হচ্ছে কত? 20% ছাড় দিয়েছে। অভিষেক একটি ল্যাপটপের মুদ্রিত মূল্য তার ক্রয় মূল্যের ওপর 50% বেশি ধার্য করেছে। গ্রাহককে মুদ্রিত মূল্যের ওপর 30% ছাড় দেন, তবে লাভের শতকরা হার কত? ক্রয় মূল্যের ওপর 50% বেশি ধার্য করেছে, তাহলে মুদ্রিত মূল্য, তাহলে মার্কেট প্রাইসটা কি? ক্রয় মূল্যের চেয়ে 50% বেশি। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে মার্কেট প্রাইস কত হবে? 150 টাকা, 50% বেশি। এবার গ্রাহককে সে 30% ছাড় দিয়েছে, তাহলে যে দামটা লেখা আছে তার উপরেই তো ছাড় দেবে, মানে এই মার্কেট প্রাইস মুদ্রিত মূল্য, এই মুদ্রিত মূল্যের ওপর কি বলা আছে? 30% ছাড়ে বিক্রি করেছে। 30% ছাড় মানে কত? 70/100 টাকায় বিক্রি করেছে। 70 7 15 105, তাহলে 105 টাকায় বিক্রি করেছে। এবার বলা আছে তার লাভের শতকরা হার কত? তাহলে 100 টাকায় কিনে 105 টাকায় বিক্রি করেছে, মানে তার লাভ কত হচ্ছে? 5 টাকা লাভ হচ্ছে। আর 100 থেকে লাভ মানে সেটা আমাদের পার্সেন্টেজে লাভ, তাহলে 5% লাভ হয়ে যাবে। এটা আমাদের সঠিক অ্যান্সার। তো এটাই আমাদের শেষ কোশ্চেন ছিল, 20টা কোশ্চেন। তো আজকের ক্লাস এতদূর পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো দেখা হচ্ছে পরের ক্লাসে।